চীনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশের জন্য 2 সফর ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা জোরদার। পরিকল্পনা ভেস্তে গেছে দাবি ডিএমপি। গণহত্যার বিচার ও আইন শৃঙ্খলার অবনতিতে বিকেলে 11 দলের বিক্ষোভ। ধানমন্ডি 32 নম্বরে মিছিল, গণমাধ্যম কর্মীদের উপর হামলা। এবং অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি, ইরাকের বিপক্ষে ফ্রান্সের জয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। এছাড়া WEF এর প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সরকারের জন্য শ্রমবাজার সম্প্রসারণ করাও অগ্রাধিকার। দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত চীন। তাই এই সফর আমাদের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নতুন সরকারের প্রথম রাষ্ট্রীয় সফর সবসময় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তা শুধু নিয়ম রক্ষার নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক বার্তা প্রকাশ পায়। তবে সাধারণ মানুষ মনে করছেন সফরের প্রকৃত সাফল্য নির্ভর করছে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এমপ্লয়মেন্ট আমাদের দেশে বাড়ে, প্লাস হচ্ছে আমরাও বিদেশে গিয়ে যেন কাজ করতে পারি, বা এরকম যে এক্সপোর্ট, যেটা ট্যালেন্ট এক্সপোর্ট বা যাই বলে না কেন, সেসবের যেন আরও সুযোগ বেশি বাড়ে। তাদের যে শ্রম বাজারটা রয়েছে সেখানে অবশ্যই, এবং তারা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র, এবং তাদের সাথে সম্পর্ক জোরদার করাটা অনেকখানি জরুরি বলে মনে করছে। দুইটা দেশের বন্ডিং এমন হোক যেন বাংলাদেশের সিটিজেন হিসেবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টটা যেন হচ্ছে সবার আগে থাকে। সো সেই ক্ষেত্রে we are hoping for the best, that বাংলাদেশের গভর্নমেন্ট প্রপারলি রিপ্রেজেন্ট করবে এন্ড ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে ব্যাপারটা হ্যান্ডেল করবে। মালয়েশিয়া স্বল্প সময়ের মধ্যে কৃষি অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর দেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়ন, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান। মালয়েশিয়াতে আমাদের একটা বিশাল বড় শ্রম বাজার আছে। একদিকে আমাদের অনেক অনিয়মিত শ্রমিক আছে, নতুন করে বাজার সম্প্রসারণের সুযোগ আছে, অনেক সুযোগ মালয়েশিয়াতে আছে। ফলে এবং আমাদের যারা শ্রমিক আছে ওখানে যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপার আছে। ফলে প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। চীন টানা 15 বছর বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও সামরিক সরঞ্জামের প্রধান উৎস হিসেবে বিবেচিত। ফলে এ সফর বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। চীন কিন্তু আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে জায়গাটি আছে ওখানে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। ফলে ওনাদের বিনিয়োগ হোক অথবা আমাদের ঋণ হোক, যে কোনো ভাবে চীনের সহযোগিতা আমাদের দরকার হবে। প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখলে এসব সফর ভবিষ্যতে বাংলাদেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর সফল হয়েছে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেন, এতে দুই দেশের মধ্যে অর্থনীতি এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে আরও বেশি গুরুত্ব পাবে। সকালে সচিবালয়ে পিআইডি এর সম্মেলন কেন্দ্রে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা আদালতের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ার যে সফরটা হয়েছে সেটা খুবই সফল একটা সফর হয়েছে বলে আমরা আমাদের দিক থেকে মনে করি। আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততার জন্য বর্তমান সরকার খুব আগ্রহী এবং সেটা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের আগেও আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ব্যাপারে আমাদের সম্পৃক্ত হতে হবে প্রথম, সেই ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন তারা করবেন, এই ধরনের বক্তব্য এসেছে। ডিজিটাল অর্থনীতি, আয় ও সেমিকন্ডাক্টরের সহযোগিতা, হালাল শিল্পের সহযোগিতা, শিক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে, জ্বালানি খাতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা। নিষিদ্ধ একটি দলের কার্যক্রম জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর গলগলিয়া এলাকায় রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জন আকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। তো একটা নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করতে পারে সংগঠনটি, আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এই পরিস্থিতিতে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহলের মাধ্যমে নিয়োজিত আছে আইনশৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ দল নানা পরিকল্পনা নিয়েছিল, যা ভেস্তে গেছে বলে দাবি করেছেন ডিএমপির কমিশনার। তিনি আরও বলেন, তারা যাতে বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে কোথাও সমাবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে আছে পুলিশ। সকালে রাজধানী পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুরা উপলক্ষেও নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ঢাকা মহানগরী এলাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগর থেকে সর্বমোট 63টি তাজিয়া মিছিল প্রতিদিন বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিল সহ ধর্মীয় অনুষ্ঠানসমূহের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় 4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে নারায়ণগঞ্জে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে শহরের চাষারায় এবং জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসক রায়হান কবির জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে গাজীপুরে 4 প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর 120 জন সদস্যদের একটি টিম যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। আজমির, নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ঘিরে কিন্তু এই মিছিল কিংবা শোডাউন
এবং কোনোদিন নাশকতা করতে পারে এরকম মাথা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা সকালেই দেখেছি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব সদস্যরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সড়ক মহাসড়কগুলিতে তারা টহল দিচ্ছেন। তবে এখনো কোথাও কোনো ধরনের মিছিল কিংবা নেতাকর্মীদের উপস্থিতি আমরা খবর পাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তিনি পাশাপাশি জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন যে সেনাবাহিনীর পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এই নারায়ণগঞ্জ জেলাকে, যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কঠোর অবস্থানে আছেন। এই বিষয়ে কথা হয়েছিল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির সাথে। তিনিও জানিয়েছেন জেলাটিকে তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই মোকাবেলা করতে পুরো জেলাতে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং কিছুক্ষণ আগেও দেখেছি আমরা বিএনপি নেতাকর্মীরা তারা মিছিল বের করেছে এবং তারা বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছে যারা এই ধরনের মিছিল বা শুডাউনের যারা অংশ নেবে তাদেরকে রুখে দেবে এরকম জানিয়েছে। পাশাপাশি অন্যান্য ধরুন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী তো আমরা দেখেছি সড়কে তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টগুলিতে। তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখার যে নারায়ণগঞ্জ সেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু রয়েছে, এরকমটি আমরা দেখেছি। সোনিয়া। তাজমির আপনাকে ধন্যবাদ। গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। 5টায় বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে 11 দল। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে সকালে জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দোষর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা। আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। সকাল 9টায় ধানমন্ডি 32 নম্বরে এই ঘটনা ঘটে। পরে জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এদিকে কোনো রকম আইন শৃঙ্খলা যেন বিঘ্ন না হয় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। অবিলম্বে হাসিনা এবং তার দোষরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই সাথে সাথে এই ফ্যাসিস্টদের প্রত্যেকটা দোষরকে বাংলার মাটিতে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে, বিচার ব্যবস্থা করতে হবে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশের কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। আশা করি বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। দর্শক, এ নিয়ে আরো জানাতে ধানমন্ডি 32 নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, ধানমন্ডি 32 সহ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন আমাদের। যে আওয়ামী লীগের অন্যতম যে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত, সেখানে কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে সেখানে কিন্তু পুলিশ মানে ডিএমপি তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছে। যেমনটি আপনাকে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির একটি সাজোয়া গান রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু জনসাধারণের চলাচলকে খুবই সীমিত রাখা হয়েছে, কোনো ধরনের যানবাহনকে চলাচল করতে দেওয়াই হচ্ছে না। এবং একই সঙ্গে গণমাধ্যমের যে কর্মীরা রয়েছেন তাদেরকেও বেশ সীমিত করা হয়েছে, তাদেরকেও এখানে খুব একটা হিসেবে পরিচিত। সেখানে কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে সেখানে কিন্তু পুলিশ মানে ডিএমপি তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছে। যেমনটি আপনাকে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু ডিএমপির একটি সাজোয়া গান রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু জনসাধারণের চলাচলকে খুবই সীমিত রাখা হয়েছে, কোনো ধরনের যানবাহনকে চলাচল করতে দেওয়াই হচ্ছে না। এবং একই সঙ্গে গণমাধ্যমের যে কর্মীরা রয়েছেন তাদেরকেও বেশ করা হয়েছে, তাদেরকেও এখানে খুব একটা থাকতে দেওয়া হচ্ছে না। এদিকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সোনিয়া, আমি আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে কিন্তু যুব দল কিন্তু একটি মিছিল বের করেছে আওয়ামী লীগ বিরোধী। তারা কিন্তু ফ্যাসিস্ট দোসর এসব বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং কোনোভাবেই তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে তারা বৈধতা দিতে চায় না বলে স্লোগান দিচ্ছে। এবং এই যুবদল
মিছিলটি কিন্তু ঠিক ধানমন্ডি 32 নম্বর দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু গিয়েছে। বিষয়টি হচ্ছে সোনিয়া, সকালের দিকে যখন জামাতের মিছিলটি বের হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু যখন শেষ হয় তখন কিন্তু একদল সংবাদকর্মী কারো বক্তব্য নেওয়ার জন্য একটু জানায়, এই নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে কিন্তু মারধরের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়। এবং এতে করে কিন্তু আপনি জানেন যে যেমনটি বলেছেন যে জামাত দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে যায় এবং কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে জনসাধারণের চলাচল সীমিত করে, এমনকি গণমাধ্যম কর্মীদের চলাচল তারা সীমিত করে। এর পাশাপাশি কিন্তু এই আশেপাশে সড়কে কিন্তু যান চলাচল একদমই স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা বা অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তো সোনিয়া, ধানমন্ডি থেকে এই ছিল আমার কাছে বলার মতো। তো মুদাসসির, আপনাকে ধন্যবাদ। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুধু সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77 জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 80 জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 24 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন 99 জন হাম আক্রান্ত রোগী। এদিকে রাতে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে আবেগের বিস্ফোরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নীল সাদা জার্সি আর পতাকায় সেজে ওঠা পুরো এলাকা পরিণত হয়েছিল এক খণ্ড আর্জেন্টিনায়। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম। সন্ধ্যা গড়াতেই টিএসসি মুখী হতে থাকেন হাজারো ফুটবল প্রেমী। খেলা শুরুর আগেই তিল ধারণের ঠাঁই ছিল না পুরো এলাকায়। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে পতাকা আর মুখে বিজয়ের প্রত্যাশা, সব মিলিয়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে চারদিকে। জিতবে আবার জিতবে প্রিয় দল আর্জেন্টিনা, জয় হবে হবে জয়, খুশিতে বাঁচি না। বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে বন্ধু, পরিবার ও স্বজনদের নিয়ে টিএসসিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। বড় পর্দার সামনে জায়গা না পেয়ে অনেকে বসেন ফুটপাতে, কেউ বা গাছের ডালে। তবুও খেলা দেখার আগ্রহে ছিল না কোনো ভাটা। স্ত্রী, ছেলে মেয়ে আজকে সবাই টিএসসিতে আসছে খেলা দেখতে। আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এত কষ্ট করে গরমের মধ্যে যে আমরা এসেছি, এটাই মেসির উপর একটা ভালোবাসা প্রকাশ করা যায়। আমার বাচ্চারা গত বিশ্বকাপ 2022 ওরা এভাবে উৎসবমুখর পরিবেশে আনন্দ করেছে। খেলার উত্তেজনার পাশাপাশি ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে মজার খুনসুটি আর বাকযুদ্ধ। তবে প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ছিল উৎসবের আমেজ। আসলে মেসির মতো একজন প্লেয়ারের এই অর্জন, এটাই তার প্রাপ্য। সে আসলে নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, এটা তার প্রাপ্য ছিল। অন্যদের মতো চাপা মারি না, যা বলি 100 করে দেখাবো ভাই। সবচেয়ে বেশি ভালো লাগতেছে মেসির খেলা দেখে। মেসির জাস্ট প্রথমে পেনাল্টিটা মিস না করলেই হয়তো আরো ভালো লাগতো। ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন লিওনেল মেসি। তার জোড়া গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বিজয়ের আনন্দে স্লোগান, করতালি আর আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি। অন্তপক্ষে 3টা তো হইতোই, বাট কয়েকটা মিসের কারণে আর মেসির পেনাল্টি মিসের কারণে হয় নাই। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা হইছে। এই 2-2 এমন পরিবেশ, আর্জেন্টিনার সমর্থন, ভক্তরা এত, এটা আরো ভালো লাগতেছে। 2টা গোল দিছে মেসি, আলহামদুলিল্লাহ। গোল মিস করার পরেও 2টা গোলে জিতবে এবং ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মেসি সর্বোচ্চ গোলদাতা হলো। মেসির জোড়া গোলে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের আনন্দে রাতভর উৎসবে মেতেছিলেন সমর্থকেরা। ফুটবল যে কেবল একটি খেলা নয়, বরং এটি মানুষের আবেগ। টিএসসির এই জনসমুদ্র যেন সেটি আবারও প্রমাণ করল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। 1963 সালে 31 শয্যা হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা ভবনটি 2013 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে নামমাত্র সংস্কার করে চলছে সেবা কার্যক্রম। কিন্তু সম্প্রতি ভবনের ছাদের অংশ খসে পড়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন রোগী ও স্বজনরা। যে কোনো দুর্ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যদের ওপর দায় চাপালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ফারুক আহমদের তথ্যচিত্রে জানাচ্ছেন চলে বিনতে মানোয়ারা। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার প্রায় 4 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল। একসময় সুস্থতার আশ্রয় ছিল যে হাসপাতাল, সেই ভবনই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে।
2013 সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনটির দেয়াল ফেটে বিভিন্ন স্থানে খসে পড়ছে প্লাস্টার। সম্প্রতি ছাদের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরাতন ভবন, যেটা আমাদের 10 থেকে 15 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে বর্তমানে নামমাত্র একটু সংস্কার করার পরে ওই বিল্ডিংয়ে এখন রুগী রাখা হচ্ছে। কোনো সময় এই ঘর দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের মাথা পুরো করতে পারে, তারপরেও আমরা চিকিৎসা এখানে দিতে বাধ্য হই। উপরে ছাদ ভাঙা, কখন আমাদের ভাই গায়ে পড়বে আমাদের কোনো নিশ্চিন্তা নাই। আমরা কোথায় যাব আর কাকে বলবো? ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এখানে চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। সব সময়ই আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে থাকি এবং ঝুঁকির মধ্যে দিয়েই ডাক্তার, নার্স এবং রোগীরা সকলেই থাকে। যেহেতু এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি থাকে, এখন বৃষ্টিতে এই বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো না। পরিত্যক্ত ঘোষণার পরও কিভাবে হাসপাতাল চলছে তা কর্তৃপক্ষই বলতে পারবে বলে মন্তব্য করেছেন সহকারী প্রকৌশলী। পরিত্যক্ত অবস্থাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সেটা অদ্যবধি চালু করে রেখেছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে। ভবন ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা ঘটলে তার দায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যদের বলে জানান এই কর্মকর্তা। রোগীগুলো আসলে অনেক ঝুঁকি নিয়ে আছে। আমাদের যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হলে এই দায় এই স্থানীয় এমপি মহোদয় বা স্বাস্থ্য অধিদপ্তর কখনোই এড়াতে পারবে না, কারণ এখানে সাধারণ পাবলিক সে তো অচেতন, সে তো আর জানে না এই বিল্ডিংটা আসলে কতদিন আগে কি অবস্থা পরিত্যক্ত হয়েছে কি হয়নি। দ্রুত পুরাতন ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। 17 বছর পর ইংল্যান্ডে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বছরের মে মাসের শেষের দিকে হতে যাওয়া এই সফরে দুদল একটি টেস্ট খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল 2010 সালে। সেটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর, প্রথমটি ছিল 2005 সালে। এবারের বাংলাদেশের সফরে ইংল্যান্ড টেস্টটি খেলবে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে, যদিও এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। ভেন্যুর ব্যাপারটি নির্ভর করছে পরের মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে সেটির উপর। ফাইনাল যদি লর্ডসে হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে পারে ওভালে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চীনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশের জন্য 2 সফর ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা জোরদার, পরিকল্পনা ভেস্তে গেছে দাবি ডিএমপি। গণহত্যার বিচার ও আইন শৃঙ্খলার অবনতিতে বিকেলে 11 দলের বিক্ষোভ। ধানমন্ডি 32 নম্বরে মিছিল, গণমাধ্যম কর্মীদের উপর হামলা। এবং অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি, ইরাকের বিপক্ষে ফ্রান্সের জয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।